যদি ধৃতরাষ্ট্র বেঁচে থাকতো এই তৃণমূল নেতাদের অন্ধতা দেখে, এই সমস্ত মেয়রদের অন্ধতা দেখে, তো ধৃতরাষ্ট্রই মনে হয় লজ্জা পেত। তিনি রাজ্যসভার সাংসদ, ভদ্রলোক হয়ে বেড়ান, আবার নামের আগে লেখেন ডাক্তার, তার বিরুদ্ধে এত অভিযোগ তো কাউন্সিলর এবং মেয়ররা তো করতেই। মানুষ চাইছে কখন এই স্বৈরাচারী সরকারের মৃত্যু হবে। আমি তো বলবো তো এখনই ববি হাকিমকে গ্রেপ্তার করা উচিত, তার অফিস এখনই তদন্ত করে দেখা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের তার কোনো এখতিয়ারই নেই সিএ নিয়ে কোনো রকমের সিদ্ধান্ত নেওয়া। মিথ্যে কথা বলে হাওয়া গরম করতে চাইছেন লোকসভার আগে। বিজেপি হলো সারা বিশ্বের সব থেকে বড় রাজনৈতিক দল। 303টে এমপি দেখে মানুষ ওটাকে বেশি ডোনেশন দেবে নাকি এই তৃণমূলের এইগুলোকে ডোনেশন দেবে? ওরা জিতছে তখন ইভিএম ভালো, ইভিএম নিয়ে তাদের আর কোনো সে নেই। যখন তারা হারছে তখন ইভিএম নিয়ে প্রশ্ন উঠছে। নমস্কার, আপনারা দেখছেন বাংলা হান্ট, আর আজ আমাদের সঙ্গে আছে বৃন্দাবন সরকার। প্রথমত বাংলা হান্টের পর্দায় তাকে অনেক স্বাগত। নমস্কার। কিছুদিন আগে গার্ডেন রিচে একটি দুর্ঘটনা হয় এবং যার ফলে বহু মানুষের প্রাণ গেছে, আহত হয়েছেন, নিহতও হয়েছেন সেখানে। এবং সেখানকার যে মেয়র আছেন এবং বিধায়ক, কলকাতা পৌরসভার মেয়র এবং সেই এলাকার বিধায়ক, তিনি বলেছেন যে তার এই ওখানে কিভাবে বেআইনিভাবে যে কি বলবো বাড়ি বানানো হয়েছে কিংবা বহুতলা বিল্ডিং বানানো হয়েছে সেটা তিনি জানেন না, এবং কাউন্সিলর বলেছে সেটা আমার কাজ না, সেটা তিনি আধিকারিকের ওপরে রেখেছেন। অন্যদিকে শান্তনু সেন তিনি বলেছেন যে ওখানে যে বেআইনিভাবে নির্মাণ হয়েছে সেটা দায়ী যে বিধায়কের, সেটা তিনি বলেননি যে সেটা বিধায়কের দায়ী নয়, এবং তার সঙ্গে এটাও বলেছেন যে কলকাতা পৌরসভা কঠোরভাবে এই সমস্ত জিনিসগুলো দেখছে যে অবৈধভাবে নির্মাণ হচ্ছে কোথায়, সেগুলোর উপর কড়া নজর রাখে। কিন্তু প্রশ্ন এখানে যে একটা দুর্ঘটনা হওয়ার পরে কেন সেখানে কড়া নজর আসবে, দুর্ঘটনা হওয়ার আগে কেন সেখানে কড়া নজর যাবে না? দেখুন, এই রাজ্যে এখন আর কেউ দায় নিতে চাইছে না। ওর গাড়ে দায় সারানোর চেষ্টা করছে। আর প্রত্যেকটা তৃণমূল নেতা বলছেন যে যে এখানে কঠোরভাবে নেওয়া হচ্ছে, কঠোরভাবে নেওয়া হচ্ছে। এত কঠোরভাবে নেওয়া হচ্ছে যে তার ফাঁক দিয়ে এই ধরনের অবৈধ নির্মাণ তৈরি হচ্ছে। তো কাউন্সিলর এবং ওখানকার বিধায়ক, যিনি মেয়রও, সেই পৌরসভাতে কি হচ্ছে কি না হচ্ছে তার দপ্তর, তার অফিসের সমস্ত খুঁটিনাটি খবর থাকে। সেখানে এই ধরনের কাজ হয়ে গেল উনি বলতেন জানেন না, তার দায় নেবেন না। আসলে দায়টায়ের কোনো ব্যাপার না, এখানে শুধু তোলা পয়সা যাতে তৃণমূল দলটা চলতে পারে তার ব্যবস্থা করছেন। তাই এখন ওনারা তো অন্ধ হয়ে গেছে। আমার তো মনে হয় যদি ধৃতরাষ্ট্র বেঁচে থাকতো এই তৃণমূল নেতাদের অন্ধতা দেখে, এই সমস্ত মেয়রদের অন্ধতা দেখে, তো ধৃতরাষ্ট্রই মনে হয় লজ্জা পেত। ওখানকার যারা বাসিন্দা আছে তাদের সঙ্গে কথা বলায় তারা বলে, তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয়েছে এখানে যে বেআইনিভাবে নির্মাণ হচ্ছে সে বিষয়ে আপনারা বাধা দেননি, তো তাদের কথা যে বহুদিন ধরে জলা যে জমি রয়েছে সেগুলো বন্ধ করে এই নির্মাণের ব্যবসা চলছে। আর তারা যখন বাধা দিতে গেছে তখন প্রমোটাররা বলুন বা যারা নেতারা রয়েছেন তারা এসে বলেছে যে হয় কেউ ঘরের মধ্যে এসে মেরে ফেলার হুমকি দিয়েছে, আবার এই কথাও বলেছে যে দুর্ঘটনা হলে ক্ষতিপূরণ দিয়ে দেবো। কিন্তু একটা মানুষের প্রাণ চলে যাওয়ার পরে তারপরে কি ক্ষতিপূরণ, তারপরে কি ক্ষতিপূরণ লাগবে? দেখুন, এই মুহূর্তে অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে 10 জনের প্রাণ হারিয়ে গেছে। যার মায়ের কোলের সন্তান চলে যায় একমাত্র সেই তার বোঝে। ওরা তো থাকে অট্টালিকাতে, এসি গাড়ি চলে বেড়ায়, তারা 2-10 লাখ টাকার ক্ষতিপূরণ দিতেই পারে। কারণ কোটি কোটি টাকার যেখানে ব্যবসা সেখানে 2-10 লাখ টাকা ক্ষতিপূরণ দিয়ে দেবে। এর আগে আমরা দেখেছি শুধু মানে মেয়র কাউন্সিলর নয়, সাংসদ, যিনি রাজ্যসভার সাংসদ, ভদ্রলোক হয়ে বেড়ায়, শান্তনু সেন, তার ওয়ার্ডে আমি 6 বছর, দীর্ঘ 6 বছর ধরে তার ওয়ার্ডে আমি ছিলাম ভাড়াটে হিসেবে। তিনি যে ধরনের অনৈতিকভাবে পুকুর বুঝিয়েছেন, তিনি যেভাবে তোলা তুলেছেন, তিনি যেভাবে কাঠাপতি টাকা নিয়েছে, তার তো নাম হয়ে গেছে যে পার স্কোয়ার ফিট পার কাঠা নেতা শান্তনু সেন। ওখানকার নান্টি সাহা বলে একজন প্রমোটার, তার বিরুদ্ধে বলেছে জনগণ করোনার সময় প্রচুর বিক্ষোভ করেছে। তো একজন সাংসদের বিরুদ্ধে, যিনি রাজ্যসভার সাংসদ, ভদ্রলোক হয়ে বেড়ান, আবার নামের আগে লেখেন ডাক্তার, তার বিরুদ্ধে এত অভিযোগ তো কাউন্সিলর এবং মেয়ররা তো করতেই পারে। এ তো মানে তৃণমূলের উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় দুর্নীতি, এবং দুর্নীতি ঢাকার জন্যে ওদের আলাদা একটা টিম আছে। কিন্তু এই যে কোথাও যে এত বড় একটা দুর্নীতি হয়েছে, তার ফলে যে এত বড় একটা দুর্ঘটনা হয়েছে, এবং সেখানে যে একটা বিল্ডিং এ হয়েছে তা না, এখন বলা যাচ্ছে যে বিল্ডিংগুলো এতটাই গায়ের সঙ্গে লাগানো আছে যে কোনো সময় আরেকটা দুর্ঘটনা হয়ে যেতে পারে। মানে তাদের কোনো পারমিশনই নেই, যেখানে বিল্ডিং করা সেখানে বিল্ডিং করা হয়েছে, যার ফলে সাধারণ মানুষের, যাদের চালের ঘর, যাদের বস্তিতে থাকে তাদের ওপর এই মানে কি বলবো তাদের প্রাণহানি হচ্ছে, যাদের
একবার ঘর ভেঙে গেলে তাদের বানাবে কখন সেটা তারা জানেন না, কি করে বানাবেন সেটাও জানে না। ক্ষতিপূরণ দেবে, কিন্তু কবে দেবে ক্ষতিপূরণ, তাদের কি হবে, এখন তাদের কি হবে, সেই বিষয়ে কি বলবে? দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে যান উনি মাইলেজটা খুবই নেন এবং প্রচণ্ডভাবে আইওয়াশ করেন সাধারণ জনগণকে। ক্যামেরার সামনে একরকম বলে দেন, বাইরে কিছুই করেন না। ক্যামেরার সামনে বলে দেন ক্ষতিপূরণ, আর তিনি তার লোকজন পাঠিয়ে সেই ক্ষতিপূরণ যাতে না নেয়, যাতে মুখ না খোলে। এবং তার জন্য এমনকি কিছু জায়গায় তো আমরা দেখেছি যে কালকে যে অভিযোগ করছে তারপরের দিন তাকে তৃণমূলে জয়েন করিয়ে দেখানো হয়েছে যে না, কোনো অভিযোগ নেই, তিনি সত্যি। মানুষ যে কিভাবে এই রাজ্যে এই স্বৈরাচারী সরকারের মানে শাসনে যে কিভাবে আছে, মানুষ চাইছে কখন এই স্বৈরাচারী সরকারের মৃত্যু হবে আর কি করে এর সেরাদের তেঁতুলের চাটনি আগামী 2024 সালে যে লোকসভা নির্বাচনে যে ফলাফল আসছে, মানুষ শ্রাদ্ধের তেঁতুলের চাটনি খাবে এই তৃণমূল সরকার পড়ে গেলে। এর মানে মানুষ বিরক্ত। আপনি বুঝতে পারছেন না যে কত কর্মী, বিজেপির কত কর্মী ফালতু কেস দিয়ে রেখেছে, এবং যারা এই নিয়ে প্রতিবাদ করতে গেছে সাধারণ মানুষ, তাদের নামেও কেস দিয়ে ঘরে বসিয়ে দেওয়া হয়েছে। ক্ষতিপূরণ ওগুলো হলো শুধুমাত্র আইওয়াশ, ক্যামেরার সামনে বলা তৃণমূলের কাজ। আর দেখেন কত ভদ্রলোক সাজে, শুধু বলে কঠোরভাবে কঠোরভাবে। কোনো কঠোরভাবে এখনও পর্যন্ত নেওয়া হলো না কেন? 10 জনের মৃত্যুতে এখনও পর্যন্ত কাউন্সিলর, মেয়র গ্রেপ্তার হলো না কেন? আমি তো বলবো তো এখনই ববি হাকিমকে গ্রেপ্তার করা উচিত, তার অফিস এখনই তদন্ত করে দেখা উচিত যে এই কিভাবে এই পারমিশন পেল এবং কিভাবে এর নির্মাণ হলো, সেটা দেখা উচিত। কিছুদিন আগে সিএ জারি করা হয়েছে। আমরা জানি 2019-এ সিএ কে আইনে প্রণীত করা হয়েছিল এবং 4 বছরের মাথায় যে সেটা জারি করা হয়েছে। কিন্তু আমাদের শাসক দল মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন তিনি যতদিন থাকবেন ততদিন তিনি সিএ জারি হতে দেবেন না বাংলায়। তো সেই সিএ কে ভালোভাবে মানে সুষ্ঠুভাবে জারি করতে আপনাদের কি পদক্ষেপ নেবেন? দেখুন, প্রথম কথা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তার কোনো এখতিয়ারই নেই সিএ নিয়ে কোনো রকমের সিদ্ধান্ত নেওয়া কিংবা সিএ নিয়ে কোনো রকম তাকে বন্ধ করা কিংবা ইমপ্লিমেন্ট করা কোনো অধিকার তার নেই। তিনি এখন হাওয়া গরম করছেন। আর তো মিথ্যে কথা বলতে পারেন, আমার তো মনে হয় ওনার নামেও এই মিথ্যে প্ররোচনার জন্যে ওনার নামে সুপ্রিম কোর্টে মামলা হওয়া উচিত, এবং ওনাকে এই মিথ্যে প্ররোচনার জন্যে ভারতীয় যে আইনবিধিতে যে আইন আছে ওনাকেও অ্যারেস্ট করা উচিত, শুধু এই মিথ্যে কথা বলার জন্য। সিএ নিয়ে কী আছে? কিছু মানুষ যারা নিপীড়িত হয়ে, অন্য ধর্মের মানুষ যারা বাংলাদেশ, পাকিস্তান এবং অন্যান্য দেশে যারা আছে, তারা ধর্মীয়ভাবে নিপীড়িত হয়ে আমাদের দেশে আসে। আমরা শুধু তাদেরকে কি দিচ্ছি? শুধুমাত্র নাগরিকত্ব দিচ্ছি। উনি বলছেন রেশন কার্ড পাবেন না, রেশনে চাল পাবেন না, কন্যাশ্রী পাবেন না, এ পাবেন না, ও পাবেন না। তার সাথে যদি কোথাও যদি বলা থাকে সিএতে যে এগুলো পাবেন না, তাহলে আমরা রাজনীতি ছেড়ে দেবো এবং বলবো হ্যাঁ সিএ দরকার নেই। কিন্তু কোথায় লেখা আছে? পুরোটাই তো মিথ্যে কথা, ভাওতা। এবং উনি একটা সম্প্রদায়কে খুশি করার চেষ্টা করছেন এই বলে। উনি তো বুঝতে পারছেন যে হিন্দুরা ওদেরকে ভোট দেয় না, মুসলমানরা কিছু ভোট দেয়। এখন এত দুর্নীতি, যাতে ওরাও মুখ ফুরিয়ে নিচ্ছে। তো যার ফলে উনি মিথ্যে কথা বলে হাওয়া গরম করতে চাইছেন লোকসভার আগে, যাতে মানুষকে ভুল বুঝিয়ে বিজেপি থেকে মানে বিজেপির একটা জুজু দেখিয়ে ওনার দলে যারা আছে তাদেরকে ওনার দলে টিকিয়ে রাখতে চাইছেন। কিছুদিন আগে কিছুদিন বলবো না, বহুদিন ধরে ইলেকট্রাল বন্ড নিয়ে কিন্তু অনেক তর্ক বিতর্ক চলেছে রাজনৈতিক মহলে এবং এখনো চলছে। সুপ্রিম কোর্ট এসবিআইকে বলেছে যে তিনি পুরো সম্পূর্ণ তথ্য দেয়নি, তার জন্য বারবার এসবিআইকে বলা হচ্ছে। কিন্তু এই ইলেকট্রাল বন্ডে যখন যেটুকু তথ্য প্রকাশ হয়েছে তার মধ্যে দেখা গেছে বিজেপির অংশীদার সব থেকে বেশি আছে। এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এই বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন যে ইলেকট্রাল বন্ডটা সম্পূর্ণ কালো টাকা মুছে ফেলার জন্য আনা হয়েছিল, এবং এখন যেহেতু সুপ্রিম কোর্ট সেটাকে অসাংবিধানিক বলেছেন, তাহলে সেই কালো টাকা যে ফিরে আসতে পারে সেই বিষয়ে মানুষের এখন ভয় থাকা দরকার। কি বলবেন? দেখুন, প্রথম কথা, ইলেকট্রাল বন্ডটা কী তো আমাদেরকে বুঝতে হবে। কিছু ডোনেট যারা করে তাদের নামকে উজ্জ্বল রেখে আমরা তাদের থেকে ডোনেশন পাচ্ছি। বিজেপি হলো সারা বিশ্বের সবথেকে বড় রাজনৈতিক দল, এবং এমপি, এমএলএ এবং আপনি যে কোনো প্যারামিটারেই যদি আপনি বিজেপিকে দেখেন, তো বিজেপি বাকিদের থেকে অনেক এগিয়ে। বিজেপি যদি 100 হয়, বাকিরা 20-22-এ নেমে আসে। তো সেক্ষেত্রে দানের ক্ষেত্রেও, ডোনেশনের ক্ষেত্রেও তো একই রকমই হওয়ার কথা। বিজেপির 303টে এমপি আছে, তো
303টে এমপি দেখে মানুষ ওটাকে বেশি ডোনেশন দেবে নাকি এই তৃণমূলের এইগুলোকে ডোনেশন দেবে? তৃণমূল যেগুলোকে ডোনেশন করিয়েছে সব থেকে বেশি ইললিগাল। আজকে যে সমস্ত কোম্পানি ডোনেশন করেছে, আমরা তো বলছি যে এসবিআই ডেটা আসুক, সেখানে জল দুধ সবই ক্লিয়ার হয়ে যাবে, যে ডেটার জন্য আমরা অপেক্ষা করছি। একটা রাজনৈতিক দল যে বিশ্বের সব থেকে বড় রাজনৈতিক দল, তার ইলেকট্রাল বন্ডে তো তার ডোনেশন বেশি আসবে, সেটা তো স্বাভাবিক। তো সেক্ষেত্রে কে কতটা দুর্নীতি করে এটাকে করেছে সেটাকে আমাদের দেখার বিষয়। আজকে ডিআর লটারির নাম আসছে, তো ডিআর লটারি সম্পর্কে তো আমরা এখান থেকে 3-4 বছর আগে থেকেই বলছি যে ডিআর লটারি অনৈতিকভাবে ডোনেশন দেয় তৃণমূলকে, এবং ডিআর লটারির অনেক প্রথম পুরস্কার তৃণমূলের নেতারাই পেয়েছেন। সেগুলো সামনে আসুক, দুধ জল হয়ে যাবে। কিছুদিন আগে রাহুল গান্ধী ইভিএম নিয়ে একটা কথা বলেছেন যে ইভিএম না থাকলে প্রধানমন্ত্রী মানে বিজেপি দল জিততে পারবেন না, এবং তিনি এটাও বলেছেন যে প্রাইম মিনিস্টার তাকে ভয় পায় এবং তিনি ইভিএম কাজ থেকে দেখেছেন কিভাবে কাজ হয়, এই নিয়ে বৃত্তান্ত মন্তব্য করেছেন। কিন্তু মূল কথা এটা যে তিনি বলেছেন ইভিএম না থাকলে এবার প্রধানমন্ত্রী জিততে পারবে না। সেই বিষয়ে আচ্ছা, 2004 সালে যখন নির্বাচন হয়েছিল, ভারতীয় জনতা পার্টির সরকার, অটল বিহারী সরকার যখন চলে গেছিল, তখন কি ইভিএম ছিল না? নিশ্চয়ই ইভিএম ছিল। যখন 2014 সালে যখন বিজেপি ক্ষমতায় এলো, তখন কেন্দ্র সরকারে কারা ছিল? তখন কারা ইভিএমকে পরিচালনা করেছে? তারপরে তো ইভিএম এসে। তো ইভিএমে যখন ওরা জিতছে তখন ইভিএম ভালো, ইভিএম নিয়ে তাদের আর কোনো সে নেই। যখন তারা হারছে তখন ইভিএম নিয়ে প্রশ্ন উঠছে। কই 2021 সালের ইভিএম নিয়ে তো তৃণমূল প্রশ্ন করেনি। কয়েকদিন আগে আমাদের এখানে ভোট হলো, কর্ণাটকে ভোট হলো, আমরা হেরে গেলাম, কই সেখানে তো আমরা ইভিএম নিয়ে প্রশ্ন করিনি। দিল্লিতে এবং পাঞ্জাবে সেখানে অন্যান্য রাজনৈতিক দলরা ক্ষমতায় এসছে, কই আমরা তো ইভিএম নিয়ে প্রশ্ন করিনি। একটা দলকে দেশের মানুষ বর্জন করে দিয়েছে, সেই বিষয়টাকে সামনে মানুষকে বোঝানোর জন্য, ভুল বোঝানোর জন্য ইভিএম তত্ত্বটাকে বারবার নিয়ে আসা হয়। এটা আমি মনে করি না 2024 সালের এই টেকনোলজিতে এসব মানুষ খাবে। ভারতবর্ষের মানুষ অত্যন্ত বুদ্ধিমান, তাই ভারতীয় জনতা পার্টিকে তৃতীয়বারের জন্য সরকারে আনবে বলে, আপনারা তো সমস্ত সার্ভে দেখছেন যে সরকারে আনবে বলে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। ও সমস্ত এখন আর ওই ইভিএমের প্রশ্ন নিয়ে মানুষ আর ভাবাহিত নয়, ওগুলো নিয়ে মানুষ ভাবছে না। লোকসভা নির্বাচনের সময়সূচি প্রকাশ হওয়ার 48 ঘন্টার মধ্যে কলকাতার ডিজি রাজীব কুমারকে বদলানোর কথা বলা হয় এবং তাকে বদলানো হয়, তার জায়গায় বিবেক সহায় নাম দেওয়া হয়। কিন্তু বিবেক সহায়কে সেই পদে বসানোর 24 ঘন্টার মধ্যে আবার তাকে চেঞ্জ করিয়ে সঞ্জয় মুখোপাধ্যায়কে বসানো। এবং এই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে এই সম্পূর্ণ যেটা এটা পরিকল্পিত এবং বাংলায় বা নির্বাচনটা, লোকসভা নির্বাচনটা নিরপেক্ষভাবে হচ্ছে না, সেই কথা বলেছেন। কি বলবো এই বিষয়ে? দেখুন, নির্বাচন কমিশন নিঘণ্ট দিয়েছেন এবং নির্বাচন কমিশনের কাজ সুষ্ঠুভাবে নির্বাচন করা। তারা দেখেছেন রাজীব কুমার পক্ষপাতিত্ব করেছে, তাই তাকে সরিয়েছে। পশ্চিমবঙ্গে শুধু রাজীব কুমারকে সরানো হয়েছে, বিজেপি শাসিত 6টা রাজ্যে ডিজিপিকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। কই আমরা তো তা নিয়ে তো বলছি না যে কেন সরানো হলো। এরা যে কোনোভাবে হারের ভয়ে মানুষকে একটা ভুল বোঝানোর চেষ্টা করছে। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ পড়ে গেলেন। আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য কামনা করি এবং আমরা জানি হয়তো তার কোনো শারীরিক অসুস্থতার জন্য পড়ে গেছে, কিন্তু সাধারণ মানুষ কীভাবে টোল করছে দেখছেন বিষয়টা নিয়ে, কীভাবে মানুষ ঠাট্টার পাত্র বানিয়ে দিয়েছেন। কারণ তার এই নাটক মানুষ দেখে দেখে অভ্যস্ত। নির্বাচন এলেই আমরা দেখি যে কোনো না কোনোভাবে তিনি নাটক সাজান এবং সেই নাটক পরিকল্পিত, তার স্ক্রিপ্ট রাইটার আছে এবং মানুষ বুঝে তাকে 2021 সালের যে ভুলটা করেছে 2024 সালে সেই ভুলটা করবে বলে আমার মনে হয় না। আচ্ছা, একটা শেষ প্রশ্ন করব যে এবারে লোকসভা নির্বাচন নিয়ে কতটা আশাবাদী, মানে যদি আপনারা ক্ষমতায় আসেন তাহলে এখন যে রূপ আমরা দেখতে পাচ্ছি বাংলার, সেটা পরিবর্তন বা চেঞ্জ করতে গেলে আর কি কি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন বা কি কি পদক্ষেপ নেবেন? দেখুন, প্রথম কথা বলবো যে কেন্দ্রের সরকার পরিবর্তনের সাথে সাথে রাজ্যের সরকারও পরিবর্তন হওয়া দরকার। তাহলে যেমন আমরা উত্তরপ্রদেশে করেছি, যেমন আমরা মহারাষ্ট্রে করেছি, যেমন আরও যে সমস্ত ত্রিপুরার মতন রাজ্য, ছোট রাজ্য, সে সমস্ত জায়গায় করেছি, ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্ট হলেই রাজ্যে অনেক উন্নতি হবে, অনেক শিল্প আসবে, তোলাবাজি বন্ধ হওয়ার দরকার।
আর একটা বিষয় আপনারা বলছেন যে আশাবাদী, আমরা তো 42-এ আমাদের টার্গেট আছে, 35টা আসনে আমরা আশাবাদী, এবং সত্যি কথা বলতে 30-এর বেশি আসনে আমরা এখনও পর্যন্ত জিতে রয়েছি প্রায়। তো দেখি রেজাল্ট কী আসে, রেজাল্ট শেষ কথা বলবে। অনেক ধন্যবাদ বৃন্দাবন সরকারকে। আপনারা দেখছেন বাংলা হান্ট, ক্যামেরা সুস্মিতার সঙ্গে নীলম দাস রিপোর্টিং, বাংলা হান্ট, কলকাতা।